সিলেটে 4 স্পট থেকে 300 কোটি টাকার পাথর লুট। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও সমন্বয়কের সিন্ডিকেট। যমুনার অনুসন্ধানে 66 জনের পরিচয় শনাক্ত। গাড়ি থেকে মালটা ক্রয় করে মেইলে বিক্রি করি, ফুটে 1-2 টাকা মানে লাভ, এটা কমিশন বলে। কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না। আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলায় অনেকে গ্রেফতার হয়েছে। ডাকসু নির্বাচনে আজও মনোনয়ন সংগ্রহ করছেন অনেকে, চলবে বিকেল 5টা পর্যন্ত। আবেদন ও জমার সময় বাড়ল জাকসুতেও। জুলাই হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে জামিন দেয় শহীদ পরিবারের ক্ষোভ। সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান। 1 বছর হয়ে গেছে, 1 বছরে ওনার সংস্কার নামে আমরা কি দেখেছি? ভোগবিলাসিতা ছাড়া আর কিছুই দেখিনি। ওনাকে ভোগবিলাসিতা করার জন্য এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে ক্ষমতার মস্তদে বসায়নি। জুলাই সনদের সূচনায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ বিএনপির। অঙ্গীকারনামার 2টি ধারা নিয়ে আপত্তি। রাজনৈতিক দলগুলোর গুণগত পরিবর্তন হয়নি বললেন আইন উপদেষ্টা। সিইসির সাথে বৈঠকে আন্তর্জাতিক মানের নির্বাচনের প্রত্যাশা ইইউর। 4 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি। সেপ্টেম্বরে আসবে পর্যবেক্ষক দল। নোয়াখালীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার। সেবার মান নিয়ে নানা অভিযোগ, ভুলের পক্ষে সাফাই কর্তৃপক্ষের। এবার প্রস্তুতি নিয়ে ট্রাম্পের সাথে বৈঠকে অংশ নিলেন জেলেনস্কি। পোশাকের পাশাপাশি শব্দচয়ন নিয়েও ছিল বাড়তি সতর্কতা। Thank you so much, Mr. President. If I can, first of all, thank you for invitation and thank you very much for your efforts, personal efforts to stop killings and stop this war. Thank you. শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, সমন্বয়ক কেউ বাদ নেই এই লুটপাটে। শুধু সাদা পাথর নয়, লুট হয়েছে এবং এখনো হচ্ছে আরো অন্তত 4টি স্পট থেকে। 5 আগস্টের পর এই স্পটগুলো থেকে তুলে নেওয়া হয় আনুমানিক 360 কোটি টাকার পাথর। লুট হয়েছে 3 কোটি ঘনফুট, আর জানাজানির পর অভিযানে উদ্ধার হয়েছে মাত্র 5 লাখ ঘনফুট। কোম্পানিগঞ্জে পাথর লুটের সাথে জড়িত মূল হোতা সহ 66 জনের পরিচয় পাওয়া গেছে যমুনার অনুসন্ধানে। প্রশাসনের সামনে কি করে লুট হয়েছে পাওয়া গেছে এর প্রমাণও। আমাদের 2 জন সহকর্মী আখলাকুস সাফা এবং মাহবুবুর রহমানের অনুসন্ধান। ছবি তুলেছেন আরেক সহকর্মী ইসমাইল হোসেন জনি। $137 একর জায়গা জুড়ে ছিল এই টিলা, তারপর হয়েছে এই, আর এখন জায়গায় জায়গায় এমন গর্ত। 1995 সালের আইন থাকার পরেও 1999 সালে সরকারিভাবে এই টিলা ইজারা দেয়া হয়। এরপর থেকেই শুরু হয় টিলা কেটে পাথর বের করার কাজ। তারপর মামলা মোকদ্দমা হয়েছিল, বন্ধ ছিল কাজ। কিন্তু 2024-এর 5 আগস্টের পর আবারও দেদারসে শুরু হয় পাথর তোলা, আর এখন 1 বছরে এই হলো পরিস্থিতি। গেল বছর আগস্টের প্রথম সপ্তাহে প্রায় 50 ফুট উঁচু এই টিলায় ঠাঁই দাঁড়িয়েছিল 700 বছরের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা মাজার। মাত্র 4 মাসেই এখন তা নিশ্চিহ্ন। শুধু এই টিলা থেকেই লুট হয়েছে 100 কোটি টাকার পাথর। কারা করেছে এ কাজ? জানা গেল এই ধ্বংসযজ্ঞের পেছনে 20 জনের একটি সিন্ডিকেট। এই লুটপাট হয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মিলনে।
5 আগস্টের পর এর অন্যতম হোতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বাবুল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুঁশিয়ার আলী, ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়জুর রহমান, জালিয়ারপাড় গ্রামের আব্দুর রহিম, মাজারের সাবেক খাদেমের ছেলে মনির হোসেন, জামায়াত কর্মী ইয়াকুব আলী। টিলার বেশিরভাগ জায়গার দখল কালামিয়া নামে এই ব্যক্তির। যুবদলের বাবুল একসময় চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারপর থেকেই এলাকায় পরিচিত বাবুল চেয়ারম্যান নামে। শাহ আরেফিন টিলা থেকে পাথর লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি। 5 আগস্টের পরে আমজনতা যেভাবে আপনার সারা রাত দেশে এই কোম্পানির সব জায়গায় আপনার পাথর উত্তোলন চলছে, ঠিক আছে, তো আমার এলাকা হিসাবে হয়তো আমার এটা হইতে পারে, এটার সাথে আমার এড হতে পারে, কিন্তু আমরা সেগুলো দ্বারা কাছেও নাই। পাথর তুলে নয়, তা পরিবহন করে ক্রাশার মিলে পৌঁছে দেন ইউনিয়ন জামায়াত কর্মী ইয়াকুব আলী। পদবি নাই, আমি কর্মী জামাতে। গাড়ি থেকে মালটা ক্রয় করে মেইলে বিক্রি করি, ফুটে 1-2 টাকা মানে লাভ, এটা কমিশন বলে। আওয়ামী লীগের যারা, তারা এখন পলাতক। ক্ষমতায় থাকতে টিলা থেকে পাথর তোলায় তারাই ছিলেন সবচেয়ে এগিয়ে। এই লুটপাট প্রশাসন কি ঠেকাবে? অভিযোগ, পুলিশই উল্টো চাঁদা তুলেছে পাথরবাহী ট্রাক আর ট্রাক্টরগুলো থেকে। আসার পথে রাস্তায় রাস্তায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। রাস্তা খারাপ, নানান রকমের সমস্যা হবে, অথবা শ্রমিকরা মপ করতে পারে, এমন অনেক ধরনের ভয় দেখানো হয়েছে, শুধুমাত্র এই জায়গাটা যেন আমরা দেখতে না পারি। সাদা পাথর এলাকা থেকে 1.5 কোটি ঘনফুট পাথর কারা লুট করেছে? যারা করেছে তারা নদীপাড়ের জায়গা দখল করে ভাড়া দিত লুটের পাথর স্তূপ করে রাখার জন্য। ধলাই নদীর পূর্বে 100-রও বেশি আর পশ্চিমে 150 শতাধিক পাথর রাখার জায়গা। এগুলোর ভাড়া দিনে 2000 টাকা। 3 জন শ্রমিককে দেয়া হতো একটি নৌকা। লুটের পর বিক্রি শেষে নৌকার মালিক 1 ভাগ, বাকি 3 ভাগ ওই 3 শ্রমিকের। যারা জমি ভাড়া নেন তারা শ্রমিকদের কাছ থেকে পাথরগুলো কিনতেন 4 ভাগের 1 ভাগ দামে। 1 নৌকা পাথরের দাম 8000 টাকা। সেই পাথর তারা শ্রমিকদের কাছ থেকে কেনেন মাত্র 2000-এ। বাকি 6000 নদীতেই লাভ যাদের, তারাই দৈনিক তুলে নিয়েছেন 1.25 কোটি টাকা করে। 5 আগস্টের পর উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি শাহাবুদ্দিন ছিলেন লাভের ক্ষেত্রে শীর্ষে। তারপরেই যুবদলের আহ্বায়ক সাজ্জাদ দুদু। এছাড়া পূর্বপারের নেতৃত্বে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সদস্য গিয়াস মিয়া। পাথর লুটের ঘটনা সামনে আসায় বিএনপি থেকে পদ হারান শাহাবুদ্দিন। বাড়িতে পাওয়া যায়নি তাকে। বাড়ির বাইরে পাথরের স্তূপ আর পাথর উত্তোলনের মেশিন। তাহলে আপনার বাড়ির সামনে রেখে গেছে? কে রেখে গেছে জানেন না? মানে কে রেখে গেছে জানেন না? বাড়ি যাওয়ার খবরে শাহাবুদ্দিন নিজেই যোগাযোগ করেন আমাদের সঙ্গে। আমার কোনো জায়গা টাকা এখানে আর নাই। আমি ইনপুটের ব্যবসা করি, আমার টিনসের শুটের একটা গোর আছে। আমার এখানে কোনো সংশ্লিষ্টতা আসেনি কোনো জায়গা থেকে। আমি কোনো আমার কোনো স্বার্থ আমি নিছিনি, কেউ কাছ থেকে আমি 100 টাকা নিছিনি। পাথর লুটের ইস্যু সামনে আসার পর বাহার আহমেদ রুহেলও নেই এলাকায়। মোবাইল নম্বরটিও বন্ধ। আমরা বিজনেস করি বলতে এখন তো বিজনেস হয় না, বিজনেস বন্ধ এখন। মানে হচ্ছে গত 1 বছর ধরে করছেন কি? জি না, 2019 থেকে 20 থেকে কি বন্ধ। লুটপাটে ছিলেন আওয়ামী লীগ নেতা কালাইরাগের দুলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। তারা পলাতক। সামনে আসছে আরো 51 জনের নাম, যারা সবাই পাথর উত্তোলনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন। পূর্বপারের জমির দখলদার ও পাথর ব্যবসায়ী তারা। আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হুমায়ুন আহমেদ হুমন আর সাব্বিরের নামও। ভোলাগঞ্জের খেলার মাঠে পাওয়া যায় হুমনকে। তার দাবি আন্দোলন করেছেন বৈধভাবে পাথর উত্তোলনের। আপনার কোনো পদ আছে? না ভাই, আমার কোনো পদ নাই। আমি হচ্ছে সাধারণ জনতার প্রতিনিধি। আমার কথা হচ্ছে বৈধ পন্থা সব কিছু। পরিবেশবাদীরা সোচ্চার ছিলেন এসব ঠেকাতে, পারেননি কেন? যারা এই অবৈধ কাজের সাথে সম্পৃক্ত তাদের চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু আসলে কাজ কিন্তু অবৈধ কাজ কিন্তু থামেনি। রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা কাজ করেছেন এবং কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত। 1 বছর চোখের সামনে এসব হলেও হাত পা গুটিয়ে রেখেছিল প্রশাসন। জুলাইয়ের প্রথম সপ্তাহের ফুটেজ এটি। পাথর তোলা হচ্ছে নদী থেকে, পাশেই দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন তাকেই দেয়া হয়েছে পাথর লুটের তদন্তের দায়িত্ব।
লুটপাটে সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর শুরু হয় অভিযানের তোড়জোড়। কেন এতদিন চুপ ছিল প্রশাসন? তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না? এতদিন ব্যবস্থা নেওয়া হলো না সেরকম বলা যাবে না। আমরা কিন্তু অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 52 জনের উপরে 55 জন মানুষকে 52 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান। তাতে কাজ হয়নি। একই সাথে হচ্ছে কি আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলায় অনেকে গ্রেফতার হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি, যেটার প্রমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এবং আমরা যে জন্য এখানে কাজ হওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না। পুরো এলাকার মানুষের জীবিকাই লুটের পাথর কেন্দ্রিক। সাদা পাথর, জাফলং, শাহ আরেফিন টিলা, রাংপানি এলাকা থেকে এক বছরে লুট হয়েছে প্রায় 3 কোটি ঘনফুট পাথর। উদ্ধার করা গেছে এখন পর্যন্ত মাত্র 5 লাখ ঘনফুট। যেগুলো বিক্রি হয়ে গেছে আর পাওয়া যাবে না সেসব, আর যেগুলো চূর্ণ করা হয়ে গেছে সেসব আর উদ্ধার করে কোনো লাভ নেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সিলেট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন করে বাড়ানো হয়েছে। শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এসএম ফরহাদ মনোনয়নপত্র জমা দিয়ে বলেছেন, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেন একদিন বাড়ানো হয়েছে। আর এ বিষয়ে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই মনোনয়নপত্র সংগ্রহ জমা দানের সময় বাড়ানো হয়েছে। দুপুর পর্যন্ত নতুন করে 21 জন মনোনয়নপত্র নিয়েছেন। এ পর্যন্ত ফর্ম নিয়েছেন 586 জন, আর হল সংসদে এই সংখ্যা 1226। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্রদল নেতারা ফর্ম নিয়েছেন আলাদা আলাদাভাবে। ইতোমধ্যেই নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ভোটার 39,775 জন। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ, সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। এখনো পর্যন্ত আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে কোনো রাজনৈতিক চাপের মুখে পড়ি নাই এবং আমরা পড়বো না আশা করি। তো একদিন টাইম আসলে বাড়িয়েছে, দেখা যাবে যে আরো প্রার্থী বাড়ছে। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে কার্যনির্বাহী সদস্য পদে আসলে ফর্ম তুলেছি এবং আজকে সেটা জমাও দিয়েছি। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। আমাদের এখানে যারা বৈধ ছাত্রছাত্রী তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে। আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই সে কোন দল করে, কোন গ্রুপ করে, কি করে। এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেই। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। অহন, ডাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ জমা দেন কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত নতুন করে 21 জন নতুন করে মনোনয়নপত্র তারা নিয়েছেন এবং এর মধ্যে জমাও দিয়েছেন। কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে শিবিরের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যারা প্রার্থী তারাও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং শিবিরের সভাপতি এবং ডাকসু জিএস পদপ্রার্থী এসএম ফরহাদ বলেছেন, একটি নির্দিষ্ট শক্তিকেই এবং রাজনৈতিক শক্তিকেই সুবিধা দেওয়ার জন্য একদিন হঠাৎ করে বাড়ানো হয়েছে এবং যে কারণেই যে লেভেল প্লেয়িং তারা প্ল্যাটফর্ম বলছিলেন সেটি আর থাকছে না। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ আরও ঘণ্টাখানেক আগে এখানকার বাম শিক্ষার্থী সংগঠনগুলোর যে জোট রয়েছে, যদিও তারা বাম শিক্ষার্থী সংগঠন বলতে নারাজ, তাদের সেই জোট থেকেও কিন্তু বলা হয়েছে একই অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে কি সুবিধা দেওয়ার জন্যই সময় বাড়ানো হলো কি না। এবং তারা বলছিলেন এই 24-এর গণ অভ্যুত্থানে যেসব শক্তি গণহত্যা ঘটিয়েছে তাদের 2-1 জনও মনোনয়নপত্র কিনেছেন এমনটি তারা বলেছেন এবং তাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে কিনা। এবং একই সঙ্গে তারা এও বলার চেষ্টা করছেন 71-এর গণহত্যাকারী যেসব শক্তি রয়েছে তাদেরকেও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা। তারা 21 এবং 24-এর গণহত্যাকারী যে কোনো শক্তির বিরুদ্ধে সোচ্চার আছেন বলে বাম সংগঠনের নেতারা জানিয়েছেন। এবং এই যে গতকাল রাতে যে বিশেষ করে পাল্টাপাল্টি আমরা সংবাদ সম্মেলন দেখেছিলাম এবং সেটি বাকচাষ এবং ছাত্রদলের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল মব তৈরি করে তাদেরকে বাধা দেওয়ার কথা তারা বলছিলেন। আজকেও কিন্তু রাজনৈতিক নেতারা, বিএনপির নেতারাও বলছিলেন যে মব তৈরি করে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে কেন। এমন নানান বিষয়ের মধ্য দিয়েও ডাকসু নির্বাচনের যে তফসিলের যে সময়সীমা সেটির মধ্য দিয়ে কার্যক্রম চলছে। আজকেও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, সবাই অপেক্ষায় আছেন 9 সেপ্টেম্বরের জন্য। সেদিন কি হয় তাই জানার অপেক্ষা সবার। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ অহন।
দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলছে। শিক্ষার্থীদের দাবির মুখে মনোনয়নপত্র সংগ্রহ জমার সময়সীমা একদিন করে বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ, লাইব্রেরি ক্লিয়ারেন্স নিতে বিড়ম্বনা পোহানো সহ নানা যুক্তি তুলে ধরে ছাত্রদল সহ কয়েকটি ছাত্র সংগঠন এরপর মনোনয়ন জমা এবং সংগ্রহের সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 15 জন। গতকাল কেন্দ্রীয় সংসদের 46 জন, হল সংসদের 86 জন সহ মোট 132 জন প্রার্থিতা জানিয়েছেন। আর জাকসু নির্বাচনে ভোট হবে 11 সেপ্টেম্বর। যে লিস্টটা দিয়েছে ভোটার তালিকা আপডেট লিস্ট, সেই লিস্টে আমি একজন বৈধ শিক্ষার্থী, কিন্তু আমার নাম ওখানে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই জন্য আমি এখানে আসছি যে আমার নামটা যুক্ত করা হয়। যেহেতু সময় কম এবং একদিন হয়তো বাড়ানো হয়েছে, 19 তারিখ নেওয়া হয়েছে, তো সেই জায়গায় টাইম টু টাইম শুরু করা গেলে হয়তো ব্যবস্থাপনাগুলো সুন্দর হয়। এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। যেহেতু একদিন সময় বাড়ানো হলো নিপু, জাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? সার্বিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। বিশেষ করে আগ্রহী প্রার্থী যারা আছেন তারা কি বলছেন? বৃষ্টি আসলে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে কিন্তু তারা অনেকেই ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা আসছেন, এসে তারা দেখছেন। তবে যে পরিমাণ শিক্ষার্থীরা এখানে আসছেন সেই পরিমাণ কিন্তু আপনার মনোনয়ন গ্রহণ এবং জমা কোনোটি হচ্ছে না এখন পর্যন্ত। যদি বলতে চাই, এখন পর্যন্ত মাত্র 15টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এই কেন্দ্রীয় যেখানে অফিস রয়েছে সেখান থেকে। আর এখন পর্যন্ত যে বড় যেসব ছাত্র সংগঠনের পক্ষ থেকে কাউকে কিন্তু আমরা দেখিনি, এখনো পর্যন্ত নেয়নি। আপনারা কিছু জানাতে চাই যে হলগুলো থেকেও কিন্তু 21টি হলেও কিন্তু এই মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে হল সংসদের। এই হল সংসদের বিতরণের কারণে শিক্ষকগুলোর যে তথ্য সেটি কিন্তু এখনো পর্যন্ত যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে এসে পৌঁছেনি। তারা বলছেন যে বিকেলের পরে এসে সবকিছু বলা যাবে। তো আমরা আরেকটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে দুটি মাত্র মনোনয়নপত্র জমা পড়েছে এই নির্বাচন কেন্দ্রে। তো সবকিছু মিলিয়ে এখন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু এখনো জমে ওঠেনি, এখনো শুরু হয়নি, বোঝা যাচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য নিপু। 2024 সালের জুলাইয়ে যাত্রাবাড়ির আলোচিত হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে জামিন দেয়ায় শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন সচিবালয়ের মূল ফটকের সামনে। যে আদালত হত্যা মামলার আসামিকে জামিন দিয়েছে সে আদালতের বিচারকদের বহিষ্কার এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে শহীদ পরিবার। সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দাবি জানান যাত্রাবাড়িতে শহীদ ইমাম হোসেন তাইমের ভাই রবিউল। বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে শহীদদের ভূমিকা রয়েছে, সরকার তাদের আত্মত্যাগ ভুলে গেছে, তাই বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। শহীদ পরিবার স্বীকৃতি আর বিচার চায়, কিন্তু সরকার এসব দিতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আসামির কাছ থেকে টাকা নিয়ে মন্ত্রণালয় জামিন দিয়েছে, দুর্নীতি লুটপাটে ডুবে গেছে সরকারি উপদেষ্টারা, অথচ বিচারের কোনো অগ্রগতি নেই বলে জানান শহীদ ইমাম হোসেনের ভাই। এত শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও সব আসামিদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা হতাশ, আমরা কোনো কুল কিনারে না পেয়ে আজকে এই দেশবাসীর সামনে হাজির হয়েছি। 1 বছরে ওনার সংস্কার নামে আমরা কি দেখেছি? ভোগবিলাসিতা ছাড়া আর কিছুই দেখিনি। এটা তো একেবারে প্রোটেক্টিভ এলাকায় 144 জারি করা। আমরা চেষ্টা করতেছি, তাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা একটু পাশে যান, মানুষের দুর্ভোগ যেন না হয়, রাস্তার যান চলাচল স্বাভাবিক থাকে। জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা এবং কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে। সূচনাতেই অসত্য তথ্য দেওয়া হয়েছে এমন অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। বলেছেন, সকালে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কিছু কিছু বিষয় আলোচনা না হলেও সেসব জুলাই সনদে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনে মতামত পাঠাবে বিএনপি, এমনটাই জানান বিএনপির এই নেতা। আর বলেন, সংসদ গঠনের 2 বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও তা চূড়ান্ত খসড়ায় নেই।
বিএনপি নেতা বলেন, সাংবিধানিক বিষয় বাদ দিয়ে একমত হওয়া অন্যান্য বিষয়ে অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করা সম্ভব, যা সরকার এরই মধ্যে শুরু করেছে। তার মন্তব্য, নির্বাহী আদেশেও অনেক সংস্কার করা সম্ভব। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ে ভোট সম্পন্নের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, এ কারণেই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। আরও বলেন, দুদক এবং ইসির সংস্কারে যেসব সুপারিশ এসেছে এ বিষয়ে 2-1 মাসের মধ্যে আইন প্রণয়ন হবে। আজ থেকে এ নিয়ে কাজ শুরু হচ্ছে। উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, দুদক, বিচার বিভাগ নির্বাচন সংস্কার নিয়ে কমিশনগুলো যে সুপারিশ করেছে সেগুলো আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুরু হয় 3য় দিনের শুনানি। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে কমিশনকে 4 মিলিয়ন ইউরোর সহায়তা দিবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে ঘোষণা দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে বেলা 11টা থেকে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন তারা। মাইকেল মিলার আরও জানিয়েছেন, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। নির্বাচনে ইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা বিশেষজ্ঞ দল তার সম্ভাব্যতা যাচাই করবে। গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সাথে আরও আলোচনা হবে এবং মিলার প্রত্যাশা করেন আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানদণ্ডে। European Union does consider that Bangladesh is a priority in terms of a potential European Union election observation mission. So this is something that we will continue to discuss with the interim government and the election commission in the coming months. This was a very fruitful meeting with interlocutors whose expertise we value enormously, who are engaging with us in an extremely professional manner, and I am very satisfied with the cooperation we have. হিমালয় অঞ্চলের দেশগুলোতে বায়ু দূষণ কমাতে সংসদীয় ককাস গঠনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ। সমন্বিত উদ্যোগে বায়ুমান রক্ষা করতে না পারলে তার প্রভাব ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। নেপালের কাঠমান্ডুতে হিন্দুকুশ হিমালয় পার্লামেন্ট মেটের শেষ দিনের সেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের বিশেষ করে ঢাকার বাতাস স্বাস্থ্যসম্মত নয় বলে উল্লেখ করেন এনসিপি নেতা ডাক্তার তানজিম জারা। তাসনিম জারা বলেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই দূষিত বাতাস ভীষণ ক্ষতিকর, আর এজন্য অপরিকল্পিত শিল্পায়ন ও সবকিছু ঢাকা কেন্দ্রিক করার যে নীতি তাকে দোষারোপ করেন তিনি। বক্তারা পুরো অঞ্চলের বহু মানুষ ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান। সংকট মোকাবেলায় বায়ু দূষণের মতো ইস্যুকে রাজনৈতিক দলগুলোকে অগ্রাধিকার তালিকায় রাখা এবং তা নিয়ে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন পাকিস্তান, নেপাল, ভুটানের সংসদ সদস্য, ভারতের বিশেষজ্ঞরা। Air pollution, the only way perhaps for me, you have to change the pattern, or you have to change your own behavior, what you will do. Increases the risk of low birth weight, being born as small for gestational age, and
the timing of our birth as well. So the risk of preterm birth is increased. So all stages of life are affected by the air we breathe, and rightly so. This is every second of our life. দ্বিতীয় দিনের এই সম্মেলনের ব্যাপারে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু, নেপালের কাঠমান্ডুতে আছেন তিনি। মিশু, সম্মেলন তো শেষের পথে, যে লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা হচ্ছিল তা আসলে কতটা অর্জিত হলো বলে মনে করছেন? বৃষ্টি, সম্মেলন শেষে যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেটি চলছে এবং সেখানে যে প্রশ্নটি আপনি আমাকে করলেন সেই প্রশ্নটি আমি এখানকার আয়োজকদেরকে করেছিলাম। বিশেষ করে চীন এবং ভারত না আসায় আসলে শেষ পর্যন্ত কোনো যৌথ ঘোষণায় কিন্তু আসতে পারেনি দেশগুলো। তারা যেটি বলছে 8টি দেশ, চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান, তাদেরকে নিয়ে একটি যৌথ ঘোষণা বা বেশ কিছু একমত আসলে শেষ পর্যন্ত হয়নি। কিন্তু আয়োজকরা যেটি বলছেন তারা আশাবাদী অন্তত খোলামেলা পরবর্তীতে এই ধারাবাহিকতা তারা রাখবেন, অক্ষুণ্ণ রাখবেন এবং সেখানে নিশ্চিতভাবে ক্ষতি করার যে দিক, অর্থাৎ সমাপনী বক্তব্য চলছে, নিশ্চয়ই এটি শেষ হলে পর আপনার মাধ্যমে বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তে আমি আপনার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না। ধন্যবাদ জানাচ্ছি মিশু, আমাদের সাথে যুক্ত ছিলেন। আবারও আমন্ত্রণ, দুপুরের বাংলাদেশ দেখছেন। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে আরেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে 4 জনকে হাসপাতালে নেওয়া হলো। আন্দোলনরতরা বলছেন, নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও ছাত্র সংসদের বিষয়টি বিশ্ববিদ্যালয় আইনে এখনও অন্তর্ভুক্ত হয়নি। দাবি পূরণে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেয়ার দাবি জানান তারা এবং আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আইনি বিষয়টি সুরাহার জন্য এরই মধ্যে সরকারের পক্ষ থেকে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য কয়েক দফা শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করলেও তারা অনড় অবস্থানে। আমাদের এই বিপ্লব পরবর্তী সরকারের ক্যালিবার এত কম যে তারা 10 দিন সময় এখনো চায়। আমাদের যৌক্তিক দাবি ছাত্র সংসদ, আবু সাইদের ক্যাম্পাসে ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য যদি জীবনও দিতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি। অনশন কর্মসূচি প্রায় আজকে 3 দিন হতে চললো। এখন পর্যন্ত সংশ্লিষ্ট মহলের কোনো ধরনের কর্ণপাত আমরা দেখিনি। আমাদের ভাইরা বারবার অসুস্থ হচ্ছে, তাদেরকে মেডিকেলে নেওয়া হচ্ছে। পোষ্যকোটা পূর্বের মতো 5% করা সহ 8 দফা দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সকাল 9টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। কর্মবিরতির কারণে বিভিন্ন বিভাগের ক্লাস বন্ধ রয়েছে, তবে পরীক্ষা চলছে। আন্দোলনরতরা বলছেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। দাবি আদায় এর আগে কয়েকদিন অর্ধদিবস কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে অযৌক্তিক পোষ্যকোটা ফিরিয়ে আনার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের প্যারিস রোডে ভিসির বাসভবনের সামনে তারা মানববন্ধন করেন। শিক্ষার্থীরা বলছে, একটি অন্যায্য দাবিকে রুখে দিতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। অন্যায্য দাবিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ জানান তারা। পোষ্যকোটার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। 450 বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক রয়েছে নোয়াখালী জেলা জুড়ে। সরকারি হাসপাতালের তুলনায় সেখানকার সেবার মানও ভালো হবে এমন চিন্তা করেই রোগীরা ভর্তি হন। কিন্তু 2 মাসের ব্যবধানে এসব হাসপাতালে অনাগত শিশু গর্ভে নিয়েই প্রাণ হারিয়েছেন 3 প্রসূতি। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসার কারণেই প্রাণ ঝরেছে। আর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কাজ করতে গেলে মাঝে মধ্যে 2-1টা ভুল হতেই পারে। একটু ভালো সেবার আশায় রোগী ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে, কিন্তু সেবার অভাবেই পেটের সন্তান সহ প্রাণ হারাতে হয় প্রসূতি মাকে। প্রাইভেট হসপিটালে মানুষ আছে সেবার জন্য, কিন্তু এখান থেকে দেখা গেছে যে বিজনেসমেন্ট হয়ে গেছে এটাতে। এখানে আমার রোগী যে ভর্তি হয়েছে, ইসিজি ছাড়া বাকি সব পরীক্ষা দেওয়া হয়েছে, ব্লাডের ব্রিথিং পরীক্ষা করতে সিবিসি, তারপরে যে পরীক্ষা দরকার ওগুলো সব দিয়েছে, কিন্তু রোগীর যে কমপ্লেন যে বুকে ব্যথা ওটারই কোনো পরীক্ষা দেওয়া হয়নি। অথচ রোগী সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে।
এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 2 মাসের ব্যবধানে নোয়াখালীর 3টি আলাদা বেসরকারি হাসপাতালে 3 প্রসূতি প্রাণ হারিয়েছেন। পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যুবরণ করতে হয়েছে অনাগত 3 শিশুকে। হাসপাতালের ভুল চিকিৎসার জন্যই প্রাণগুলো ঝরে গেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত তারা একটা টেস্ট পর্যন্ত দেয় না, তাহলে তারা কিভাবে বুঝতেছে যে আমার বোনের কি সমস্যা হয়েছে? তারা সকালবেলা কিসের ইনজেকশন দিয়েছে, ইনজেকশন দেওয়ার পর আমার বোন এখন আজকে দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ওনারা আসার সাথে সাথে কোনো ইসিজি করা নেই, ওনারা মারা যাওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য ইসিজি করাছে। এটা কোনো হসপিটাল? ওনাদের একবার বেশি 2বার ডাকলে ওনারা বিরক্ত হয়ে যায়। এখন আমার রোগীর অবস্থা খারাপ, আমি তো ডাকবো। 3 হাসপাতালের একটির ডাক্তার নার্স সহ সবাই পালিয়েছেন। ঘটনার পর থেকেই সেই প্রতিষ্ঠানের গেটে ঝুলছে তালা। রোগী ও স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় মানুষ মারা গেলেও মেলে না বিচার। সদরূপী বেসরকারি হাসপাতালগুলো চলছে অদক্ষ জনবল দিয়ে। প্রভাবশালী বা পাওয়ার খাড়াই হসপিটালগুলো তৈরি হয়েছে, যেখানে যদি আসলে যাচাই করতে যায় বা বিবেচনা করতে যায়, এখানে ঠিক মতন নার্সও পাওয়া যায় না, নার্স তো দূরের কথা, ডাক্তারও ঠিক মতন পাওয়া যায় না। ভুল চিকিৎসায় রোগী মারা যায়, তদন্ত টিমও গঠন হয়, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না কোনো চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। বিশাল একটা সিন্ডিকেট বাংলাদেশে আছে এবং তাদের প্রত্যেকটা হসপিটালের আন্ডারে তাদের গুন্ডা বাহিনী আছে, তাদের তদবির বাহিনী আছে। তারা এই ধরনের অভিযোগগুলো পাওয়ার পরে বছরকে বছর তারা ফেলে রাখে সিন্ডিকেটের মাধ্যমে। অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের যদিও ভিন্ন সুর। কাজ করতে গেলে মাঝে মধ্যে 2-1টা দুর্ঘটনা হতেই পারে, এমনটাই দাবি তাদের। উচ্চ পর্যায়ে থেকে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত আমাকে সবাইকে চিকিৎসা সেবা দিই, ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে 2-1টা মানে ঘটনা ঘটতেই পারে। এটা ডাক্তার এবং রোগীর কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক সময় অনেক চিকিৎসা মানে কম বেশি হয়ে যায়। নিয়ম অনুযায়ী বেসরকারি হাসপাতাল পরিদর্শনের কথা থাকলেও লোকবলের অভাবে তা সম্ভব হচ্ছে না বলে জানালেন সিভিল সার্জন। আমাদের নোয়াখালী বিরাট একটা জেলা, আমাদের ভিজিট যত দ্রুত করার দরকার সেই অনুযায়ী আমরা এখনো পারছি না লোকবলের অভাবে। আমরা তো রেগুলারলি যত দ্রুত করা উচিত মনিটরিং সেটা পারি না, কিন্তু এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। জেলার 9 উপজেলায় বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে 450টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিশ্ব আলোকচিত্র দিবস আজ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। সকালে শহীদ মিনার থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে 12 জন আলোকচিত্রীর ছবি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হয়। দৃশ্য ভাষা পড়তে শিখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি উদযাপিত হচ্ছে। সারা দেশের 60টিরও বেশি সংগঠনকে সাথে নিয়ে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করে বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে 2 সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনার পর এই ইস্যুতে 2 নেতা রাজি হয়েছেন। বিষয়টি জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টস। তবে এখনও বৈঠক স্থল নির্ধারিত হয়নি। প্রতিবেশী 2 রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর অনুষ্ঠিত হবে ত্রিপক্ষীয় সামিট, যাতে পুতিন জেলেনস্কি ছাড়াও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প জেলেনস্কি 2 নেতাই। ওই বৈঠকের পর যৌথ আলোচনায় অংশ নেন নেটোভুক্ত দেশগুলোর নেতারা। ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্টস, নেটো মহাসচিব মার্ক রুট সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা। ইউক্রেনের নিরাপত্তা সুরক্ষার বিষয়ে তারা একমত হন। শনিবার আলাস্কায় বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সম্পর্কে আমার ধারণা আছে। আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও চিনি। এই যুদ্ধ থামাতে তিনি আগ্রহী। আমাদের এই যুদ্ধ থামাতে হবে, আমাদের রাশিয়াকে থামাতে হবে। আমি এই কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মিত্রদের সহায়তা চাই। অতীত অপমান থেকে শিক্ষা নিয়ে এবার সব প্রস্তুতি নিয়েই হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে পোশাকের কারণে তৈরি হওয়া বিব্রতকর পরিস্থিতি এড়াতে সোমবার একেবারে স্যুট পরেই হাজির হন ডোনাল্ড ট্রাম্পের সামনে। আগেরবার ধন্যবাদ না দিয়ে অকৃতজ্ঞের তকমা পায়, এবার কথায় কথায় থ্যাংক ইউ বলেছেন মার্কিন প্রেসিডেন্টকে। He killed our people and he didn't exchange
ব্যবধান 6 মাসের, দুটো ভিডিওর স্থান একই, ব্যক্তিরাও অভিন্ন, তবে অভিব্যক্তিতে পার্থক্য স্পষ্ট। গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কির বৈঠকে পরিস্থিতি ছিল উত্তপ্ত, আর সোমবার ছিল শান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। হোয়াইট হাউসে আগের সফরে রীতিমতো অপদস্থ হতে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। পোশাক নিয়ে সাংবাদিকদের কটু কথা শোনার পাশাপাশি তাকে তুলোধুনো করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আক্রমণাত্মক ছিলেন ট্রাম্পও, এমনকি প্রতিনিধি দলকে নিয়ে না খেয়ে হোয়াইট হাউস থেকে বিতাড়িত হতে হয়েছিল জেলেনস্কিকে। এর আগে ওয়াশিংটন গিয়ে আর কোনো রাষ্ট্রপ্রধানের এমন অপমানিত হওয়ার নজির নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার যেন নিজেকে বদলে ফেললেন জেলেনস্কি। চিরাচরিত বেশভূষার বদলে কালো মিলিটারি স্টাইল স্যুট পরে হাজির হয়েছেন হোয়াইট হাউসে। আগের সফরে যে সাংবাদিক তাকে কটাক্ষ করেছিলেন, এবার তিনিই ভাসিয়েছেন প্রশংসায়। যদিও স্যুট পরলেও টাই পরেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। President Zelensky, you look fabulous in that suit. I said the same thing. Yeah, you look good. I said the same thing. President Zelensky. In the same suit. You see, I changed, you are not. Maybe yours is much better. ফেব্রুয়ারির বৈঠকে ট্রাম্পকে ধন্যবাদ না দেয়া জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছিলেন জেডি ভান্স। আগের ভুল শুধরে নিয়ে সোমবার প্রথম 10 সেকেন্ডেই মার্কিন প্রেসিডেন্টকে অন্তত 4 বার ধন্যবাদ দিয়েছেন তিনি। আলোচনা যেন ভেস্তে না যায় সেজন্য ট্রাম্পকে খুশি করার সব চেষ্টাই করেছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। Thank you so much, Mr. President. If I can, first of all, thank you for invitation and thank you very much for your efforts. Personal efforts to stop killings and stop this war. Thank you. ট্রাম্পও এদিন ছিলেন বেশ খোশ মেজাজে। মার্কিন প্রেসিডেন্ট ছাড়া তার প্রতিনিধি দলের কেউই কোনো কথা বলেননি সেখানে। চুপচাপ ছিলেন জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মন দিয়ে শুনেছেন দুই রাষ্ট্রপ্রধানের কথোপকথন। বৈঠকে ট্রাম্পকে খুশি করতে বেশ তৎপর ছিলেন ইউরোপীয় নেতারাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।